তো আমরা সেকেন্ড হেডে যাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখন যেটা দেখাচ্ছে এটা হলো সেকেন্ড হেড। এটা হলো ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে আয়। এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম হেড যেটা দেখলাম সেটা ছিল বেতন থেকে আয় বা চাকরি থেকে আয়। এখন যেটা দেখাচ্ছি ভাড়া থেকে আয়, ইনকাম ফ্রম রেন্ট। এটা হলো আপনার আমাদের যে 7টা হেডস অফ ইনকাম পড়াবো, এটার দ্বিতীয় হেড। এটা এইগুলোতে এই প্রেজেন্টেশনে মোটামুটি এগুলো কাভার করবে। এই যে মিনিং অফ হাউস প্রপার্টি অ্যান্ড প্রপার্টি, ওনারশিপ অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন কেস অফ কো ওনার। যদি একটা বাড়ির একাধিক মালিক হয় তখন তার মানে মালিকানা এবং অ্যাসেসমেন্ট কি হবে। অ্যানুয়াল ভ্যালু অ্যান্ড অ্যালাউবল ডিডাকশন, মানে বাড়ি ভাড়া থেকে কি কি খরচ বাদ যাবে। ট্রিটমেন্ট অফ সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের বাড়িতে নিজে থাকতে সেটার ট্যাক্স ট্রিটমেন্ট কি। টোটাল রেন্টাল ভ্যালু কম্পিউটেশন, টিডিএস, ট্যাক্স ফ্রি রেন্টাল ইনকাম। তো আমরা দেখতে থাকি আর কি। প্রপার্টি, মিনিং অফ হাউস প্রপার্টি, এখানে বলছে যে হাউস প্রপার্টি মিনস এনি বিল্ডিং other than factory building including furniture, fixture, fittings which is inseparable from the building, যদি factory building হয়, and land appertaining thereto owned by the assessee and rented for commercial or residential purpose। কথা হচ্ছে যে বাড়ি বলতে গৃহ সম্পত্তি বলতে হাউস প্রপার্টি বলতে শুধু বিল্ডিং নয়, শুধু বিল্ডিং নয়, বিল্ডিং ছাড়াও বিল্ডিং সংলগ্ন যে জমি সেটাও বোঝাবে এবং সবকিছুই বোঝাবে। ফার্নিচার, পিকচার যদি আলাদা ভাড়ার এগ্রিমেন্ট হয় বাড়ির মধ্যে, ওটাও বাড়ি ভাড়া হিসেবে গণ্য হবে। হ্যাঁ, তবে মানে বাড়ির ওনারের হাতে ট্যাক্স হবে, বাড়ির মালিকের হাতে ট্যাক্স হবে এবং বাড়িটা কমার্শিয়াল পারপাসেও ভাড়া হতে পারে, রেসিডেন্সিয়াল পারপাসেও ভাড়া হতে পারে। এখন আসেন যে প্রপার্টি মিনস দ্য ফলোইং হুইচ ইজ রেন্টেড। মানে প্রপার্টি বলতে মিন করবে যে প্রপার্টি এই নিম্নলিখিত গুলো যেগুলো ভাড়া দেওয়া হয়েছে, যেমন হাউস প্রপার্টি হতে পারে, ল্যান্ড হতে পারে, ফার্নিচার হতে পারে, ফিক্সচার, ফ্যাক্টরি বিল্ডিং, তারপরে ল্যান্ড অ্যাপার্টিনেন্ট টু বিজনেস মানে ব্যবসা সংলগ্ন জমি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পার্সোনাল ভেহিকেল, এনি আদার ক্যাপিটাল অ্যাসেট, ইভেন জলাশয়ে যদি ভাড়া হয়, সবকিছু মানে যত ভাড়া, সেটা খালি জায়গা ভাড়া হোক, জলাশয়ে ভাড়া হোক, মানে অথবা খালি জায়গা, ইভেন আমরা টাওয়ার ভাড়া, গ্যারেজ ভাড়া, নিজের গাড়িটা যদি আমি উবারে দিয়ে দেই, সেখান থেকে যদি ভাড়া পাই, সবকিছুই এই ভাড়া ইনকামের মধ্যে আসে। এখন আসেন যে অ্যাসেসমেন্ট অফ কো ওনার। 1 মিনিট একটু।
তো দেখেন একটা বাড়ির যদি একাধিক মালিক হয়, তখন আগের আইনে ছিল তাদেরকে আলাদা আলাদা ভাবে ট্যাক্স করতে হবে। এখন বলছে যে তাদের যদি আলাদা বন্টননামা না হয়ে থাকে, ধরেন বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়ের মধ্যে এখনো প্রপার্টি ভাগা হয়নি, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলাদা তো করা যাচ্ছে না, কে কোন অংশ পাবে তো বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে জয়েন্টলি অ্যাসেসমেন্ট করা যাবে অ্যাজ এওপি। এটা এবারের আইনে আসছে, গতবারের আইনে ছিল। সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের বাড়িতে নিজে থাকলে ওই বাড়ির কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। নিজের বাড়িতে নিজে থাকলে অথবা নিজের বাড়িতে নিজে ব্যবসা করলে, তো ওই বাড়ি যেহেতু কোনো ভাড়া ইনকাম নাই, সেই জন্য এটা কোনো ট্যাক্সের বালাই নেই। এখন আসেন অ্যানুয়াল ভ্যালু। এখানে এই লেখাগুলো একটু যদি আমরা পড়ি, দেখি যে ইনকাম ট্যাক্স ইজ লেভিড নট আপন দ্য অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু ফ্রম হাউস প্রপার্টি, রাদার আপন দ্য নোশনাল ভ্যালু বেসড অন অ্যানুয়াল ভ্যালু। এখানে এই কথাটা ইম্পর্টেন্ট এই কারণে যে একজন বাড়িওয়ালা যে টাকা ভাড়া পায় বা বাড়ি ভাড়া দিয়ে বলতেছে, এটা ডিসিটির কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সে এটার একটা রিজনেবল রেন্ট ডিটারমিন করে সে এটা অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করতে পারে। যেমন একটা উদাহরণ দিই, একজন বাড়িওয়ালা বলল আমি ভাড়াটিয়ার কাছ থেকে 50,000 টাকা করে ভাড়া পাই, বা ডিসিটির কাছে সেইভাবে রিটার্ন সাবমিট করলো। ডিসিটির কাছে মনে হলো যে না, 50,000 টাকা এটা এই বাড়ির ভাড়া 50,000 হতে পারে না। সে এনকোয়ারি করলো, ইন্সপেক্টর পাঠাইলো, বা ওই বাড়ির যে কত স্কোয়ার ফিট বাড়ি, এত স্কোয়ার ফিটের 2,500 স্কোয়ার ফিট বা 3,000 স্কোয়ার ফিটের বাড়ি এই এলাকায় গুলশানে 50,000 টাকা হতেই পারে না। সে তখন এটাকে জাস্টিফাই করলো যে গুলশান এত নম্বর রোডের বাড়ি এবং এত স্কোয়ার ফিটের বাড়ি, করদাতা বাড়িওয়ালা 50,000 টাকা করে ভাড়া পান বলিয়া দাবি করিয়াছেন, যাহা বিশ্বাসযোগ্য নয়। কর পরিদর্শক দ্বারা বিষয়টি তদন্ত করা হয়েছে, এবং তাতে আমি অনুমান করলাম যে এই বাড়ি ভাড়া হওয়া উচিত 1.5 লাখ টাকা করে। তাহলে যেটা বেশি ওইটাই হবে আর কি। এখন হয় কি, এরপরে ঝগড়াঝাটি লাগিয়েই থাকে। আপনার যেটা বাস্তবে যেটা হয় সেটা হলো, ডিসিটি যদি এরকম আন্দাজে একটা ভাড়া ধরে, এসএসসি তো এটা মেনে নেয় না, তখন সে আপিল করে, ট্রাইব্যুনাল করে, মানে এটা লিটিগেশন লেগে থাকে আর কি। কিন্তু তার মানে এই না যে বাড়িওয়ালা যে ভাড়া দেখাবে ওইটাই ডিসিটি কে মেনে নিতে হবে, এটাও ল নাই। এইখানে ডিসিটির কিছু ডিসক্রিশনারি পাওয়ার মানে আছে। উম, এই এটাই বলছে যে অ্যানুয়াল ভ্যালু, যেটা বার্ষিক মূল্য, ভাড়া মূল্য, the sum of which the property might reasonably be expected to let out from year to year. সম্পত্তি রিজনেবলি কত টাকা করে ভাড়া হতে পারে সেটাই হবে মানে অ্যানুয়াল ভ্যালু। অথবা অ্যানুয়াল রেন্ট শোন বাই দি ওনার হুইচ এভার ইজ হায়ার, অথবা বাড়িওয়ালা যে ভাড়া দেখাইছে সেইটা, অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবল মনে হচ্ছে সেইটা, দুইটার মধ্যে যেটা হায়ার সেটাই হবে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বা লেটিং আউট ভ্যালু। এই নিচের লেখাটাও কিন্তু তাই করতে পারেন যে where the property is let out and the rent is received by the owner, the annual value may be more than the actual rent if the reasonable rent is determined by the DCT is higher than the actual rent. এখন আসেন এই যে রেন্টাল ভ্যালুটা আপনি কিভাবে কম্পিউট করবেন সেটার একটা ফর্মুলা এবারের বাজেটে, এবারের নতুন আইনে দিয়ে দিচ্ছে এটা। অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু তো শিখলেন যে অ্যানুয়াল ভ্যালু হলো যেটা বাড়িওয়ালা যে ভাড়া দেখাবে অথবা ডিসিটির কাছে যে ভাড়াটা ন্যায়সঙ্গত মনে হবে, দুটার মধ্যে যেটা বেশি এটাই হবে অ্যানুয়াল প্লাস। এবারে বাড়িওয়ালা যদি কোনো আগাম ভাড়া নিয়ে থাকে, যদি ভাড়াটিয়ার কাছ থেকে, তাহলে সেটাও যোগ হবে। লেখা আছে এনি অ্যাডভান্স রেন্ট অর সিকিউরিটি মানি অর এনি মানি অর বেনিফিট রিসিভড বাই দি ইন অ্যাডভান্স মাইনাস অ্যাডজাস্টমেন্ট অফ প্রিভিয়াস অ্যাডভান্স রেন্ট মাইনাস ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স মানে বাড়িটা যদি 2 মাস বা 3 মাস খালি থাকে তাহলে ওই 3 মাসের ভাড়া বাদ যাবে। এবং নিচে একটা নোট দেওয়া, ইফ দ্য প্রপার্টি রিমেইনস ভ্যাকেন্ট ফর এ সার্টেন পিরিয়ড ইট মাস্ট বি নোটিফাইড টু দ্য ডিসিটি। ডিসিটি কে জানাতে হবে উইদিন 30th of every vacant month।
ভ্যাকেন্ট মান্থ ফর অ্যাভেলিং ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স পাওয়ার জন্য এটা কি করতে হবে আর কি, জানাইতে হবে। আচ্ছা, এখন একটা কথা বল, এটা যদি একটা অঙ্কের মতো দেখাই তাহলে আপনার কাছে ক্লিয়ার। ধরেন কথার কথা, আহ একটা বাড়ি, সেই বাড়িটা পূবালী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া হয়েছে। কত টাকা মাসিক ভাড়া? 1 লাখ টাকা করে ভাড়া। বছরে ভাড়া কত? 12 লাখ টাকা। ধরেন ডিসিটি 12 লাখ টাকা মেনে নিছে, এগ্রিমেন্ট আছে, আরো ব্যাংকের সাথে এগ্রিমেন্ট। এটা তো মানে করা যায় না যে ডিসিটি আন্দাজে একটা ভাড়া ধরবে, এটা সাধারণত ডিসিটি করে না। যেহেতু একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংকের সাথে ভাড়া এগ্রিমেন্ট আছে, সুতরাং এখানে ডেভিয়েশন হওয়ার কথা না, 2 নম্বরই হওয়ার কোনো কারণ নেই। তো বছরে 12 লাখ টাকা ভাড়া আর 25 লাখ টাকা নিচে অ্যাডভান্স। বাড়িওয়ালা পূবালী ব্যাংকের কাছ থেকে অগ্রিম ভাড়া নিচ্ছে 25 লাখ টাকা এবং বলছে যে এখান থেকে প্রতি মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। প্রতি মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। তাহলে এই বছরে সমন্বয় হবে কত? 25,000 টাকা করে, 3 লাখ টাকা সমন্বয় হবে। ঠিক আছে? তাহলে এই বছরে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে 12 লাখ যোগ 25 লাখ। ওই যে অ্যাডভান্স রেন্ট নিছি আমি 25 লাখ, তাহলে 12 লাখ টাকা হলো ভাড়া, অ্যানুয়াল ভ্যালু, আর 25 লাখ টাকা নিছি আমি অগ্রিম ভাড়া। তাহলে 25 আর 12 যোগ করলে হয় 37। এই 37 লাখ টাকার উপরে কিন্তু এবারে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন আগামী বছরে আমাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? একই ভাড়াটিয়া রয়ে গেছে, পূবালী ব্যাংকে আছে ভাড়াটিয়া। আগামী বছরে আমাকে 9 লাখ টাকার উপরে, যদিও বাড়ি ভাড়া 12 লাখ, কিন্তু গত বছরে 3 লাখ টাকা সমন্বয় হয়েছে। ওই যে অ্যাডভান্স যে 25 লাখ, ওখান থেকে 3 লাখ টাকা গত বছর সমন্বয় হয়েছে। তো সুতরাং সেকেন্ড ইয়ারে তাকে বাড়ি ভাড়া হবে 9 লাখ টাকা, মানে 12 লাখ টাকা হলো বাড়ি ভাড়া 12 মাসে, মাইনাস 3 লাখ টাকা হলো গত বছরে অগ্রিম ভাড়া হইতে সমন্বয় 3 লাখ। সুতরাং ট্যাক্সেবল রেন্টাল ভ্যালু হবে আপনার 9 লাখ টাকা। এইরকম বিষয়টা আজগুবি একটা বিষয় আর কি। এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে এই বর্তমানে এই আয়কর আইনটা নিয়ে। চরম সমালোচনা এখন এনবিআর এর। সেটা হচ্ছে যে অ্যাডভান্স রেন্ট কিভাবে আবার আয় হয়? এইটা কি আমার আয়? এই 25 লাখ টাকা কি আয়? আয়কর মানে কি? আয়কর মানে হলো আয়ের উপরে কর। তা আমি যে বাড়ি ভাড়া পাই 12 লাখ, ওটা ঠিক আছে, ওটা তো আমার আয়, বাড়ি ভাড়া আয়, ওটার উপরে ট্যাক্স তো হবে, এটাই স্বাভাবিক। 25 লাখ টাকা আমার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে কেন? এটা তো আগে কোনোদিনও ছিল না। নতুন আইনে এরকম একটা বেখাপ্পা জিনিস আসছে। এটার জন্য একটু সমালোচনা হচ্ছে। এখন জানি না কি হয়, আইনটা চেঞ্জ হয় কিনা, বা আগামী বছরের নরমালি তো বাজেট ছাড়া আইনটা চেঞ্জ হওয়া মুশকিল। এই আর কি। তো আপনি বলতে পারেন, আপনার এই স্লাইড নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কারোর কোনো বলার আছে কিনা দেখেন। কিছু বলার আছে? 25 লাখ টাকা ট্যাক্স কি স্যার প্রত্যেক বছর দেওয়া লাগবে? না না, প্রতি বছর দেওয়া লাগবে কেন? যে বছরে অ্যাডভান্স নিচ্ছে সেই বছরে ভাড়ার সাথে যোগ হয়ে ট্যাক্স হবে, আর এরপর তো খালি বিয়োগ হইতে থাকবে। কেন উদাহরণ দিলাম, আপনি বোঝেন না? জি স্যার, বুঝতে পারছি। স্যার ভ্যাকেন্সি অ্যালাউন্সটা বিষয়টা একটু যদি বলতেন। এই বাড়িটা যদি 3 মাস খালি থাকে, একজন বাড়িওয়ালা আগের ভাড়াটিয়া চলে গেছে, পরের ভাড়াটিয়া টু লেট লাগানো হয়েছে, মাঝখানে 3 মাস বাড়িটা খালি ছিল, তাহলে 3 লাখ টাকা মাইনাস হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন এই ফর্মুলা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে অ্যাডভান্স কি 25 থাকবে না 3 লাখ টাকা ওখান থেকে মাইনাস হবে ইয়ারলি? বুঝি নাই কি কি স্যার অ্যাডভান্স পেমেন্টটা স্যার ইয়ারলি কত পার্সেন্ট করে এগ্রিমেন্ট অনুযায়ী এটা কি মাইনাস হবে, আর নির্দিষ্ট একটা না না, এটা বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার একটা চুক্তি, সেখানে আদৌ অ্যাডজাস্ট হবে কিনা, হলে 25,000 করে হবে না 50,000 করে হবে, এটা তারা ঠিক করবে। আমি একটা উদাহরণ দিছি, আমি উদাহরণ মানে এটা মানে না, বাইবেল না। আপনি বুঝতে পারলেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। না, আমরা মনে করছিলাম হয়তো ইনকাম ট্যাক্স হয়তো নির্দিষ্ট হারে একটা পার্সেন্টেজ করে দিয়েছে। না না না, ইনকাম ট্যাক্সে কোনো নির্দিষ্ট হার নাই।
আমি পড়াইতেছি তো আপনারে, আমি তো ফর্মুলা আমি এখন এটা দিলাম, একটা উদাহরণ দিলাম যাতে আপনি করে বুঝতে পারেন যে স্যার কি পড়াইতেছে। প্রতিটা পড়ানোতেই যদি আমি একটা এক্সাম্পল না দিই আপনার বুঝতে কষ্ট হয়, এটা আমি বুঝি। উদাহরণটা দিছি এখন একটু স্পষ্ট হইলো যে না ঠিক আছে। কিন্তু তার মানে এই না আমি যা পড়াইতেছি তাই 12 লাখ টাকাই ভাড়া হইতে হবে, 25 লাখ টাকাই অ্যাডভান্স হইতে হবে, আর 25,000 টাকা করে সমন্বয় হইতে হবে, তা না কিন্তু। ফিগার গুলা ডিফারেন্ট হইতে পারে ফিগার, তাই না? স্যার এই ভ্যাকেন্সি অ্যালাউন্স নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি যদি আমার তো 3 মাস বাড়ি খালি থাকবে, তখন আমি যদি 12 মাসের ইনকাম ধরে দেন 3 মাস বাদ দিব, এভাবে হবে জিনিসটা? হ্যাঁ তাই তো। কেন এটা তো ফর্মুলা, আপনি একটা প্লাস একটা মাইনাস, ভ্যাকেন্সি অ্যালাউন্স মাইনাস দেখেন না চিহ্নগুলো? জি স্যার, তাহলে বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি ধরেন একটা অফিস ভাড়া দিছি, যেটা কিনা গভর্নমেন্ট কোনো ব্যাংককে আর কি, গভর্নমেন্ট কোন অফিসকে। আমাকে যখন কোনো কোশ্চেন করবেন আপনি নিজেকে বাড়িওয়ালা ভাববেন। এর আগের ক্লাসটা নিছি আপনি চাকরিজীবী ভাববেন, তাইলে যে কোনো কোশ্চেন আমাকে করবেন আপনি ভালো শিখতে পারবেন। এখন আপনি নিজেকে ভাড়াটিয়া না ভেবে আপনি বাড়িওয়ালা ভাবেন, এখন বাড়িওয়ালাদের ক্লাস চলিতেছে। বলেন এখন। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনবো না কেন। আচ্ছা স্যার, এখন আমি একটা আমার ধরেন একটা জায়গা আছে, যেটা কিনা আমি একটা ফ্ল্যাট, যেটা কিনা আমি একটা কমার্শিয়াল পারপাসে ভাড়া দিছি কোন একটা গভর্নমেন্ট অফিসকে বা ব্যাংকে। তো তারা আমাকে মাসে 95,000 টাকা ভাড়া দেয়, যেখানে কিনা আমাকে 5% হয়তো বা ট্যাক্স তারা কেটে রাখছে, কেটে রাখার পরে আমাকে 95 হুম। থাউজেন্ড টাকা মানে রেন্ট পাই আর কি, আমি ভাড়া পাই। তাহলে কি আমরা ভাড়া ক্যালকুলেশন করার সময় কি ধরেন 5,000 টাকা আমাকে ট্যাক্স কেটে রাখছে, আমি 95,000 টাকা পাইছি, তাহলে কি আমরা 1 লাখ টাকা ধরে হিসাব করবো নাকি 95,000 টাকা ধরে হিসাব করবো? 1 লাখ। স্যার 1 লাখ টাকা ধরে স্যার 5,000 টাকা পরে রিবেট হিসেবে আবেদন করা। আরে না, ওরা বোঝে না আসলে। এই যে আপনাদের পড়াইতেছি, সাবজেক্টটার নাম হলো ইনকাম ট্যাক্স। আপনারা গোলায় ফেলেন। আপনাদের সমস্যা কি, অল্প বয়স তো গোলায় ফেলেন। আপনাদের পড়াইতেই আমার কষ্ট বেশি হয়। গোলায় ফেলেন, পোলাপানরে পড়াইতেছি তো। বিষয়টা হলো ইনকাম, সাবজেক্টটার নাম হলো ইনকাম ট্যাক্স। ইনকাম আগে আয় তারপরে কর, এর নাম আয় কর। আপনারা গোলায় টোলাইয়া এমন একটা জগা খিচুড়ি বানান যেটা আর কি বলবো। ভালো করে শোনেন। আমার বাড়ি ভাড়া আয় কত? 1 লক্ষ টাকা। বছরে আয়, বাড়ি ভাড়া আয় কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসে কত? ট্যাক্স আসে ধরেন ধরেন 90,000 টাকা। ধরেন কথার কথা 90,000 টাকা। আমি যে ব্যাংকে ভাড়া দিছি বা সরকারি অফিসকে ভাড়া দিছি, তারা আমার 12 মাসে আমার কাছ থেকে 60,000 টাকা কাইটে রাখছে। 5 বারং 60, 5,000 টাকা করে প্রতি মাসে কেটে রাখছে 5% হিসাবে। তাহলে আমার 90,000 টাকা যদি আমার বাড়ি ভাড়ার উপরে ট্যাক্স আসে, তাহলে আমার ভাড়াটিয়া যে 60,000 টাকা আমার কাছ থেকে ট্যাক্স কেটে রাখলো, ওটা বিয়োগ করে আমি এখন রিটার্ন দাখিল করার সময় 30,000 টাকা দিয়ে আমি রিটার্ন সাবমিট করি। আমার টোটাল ট্যাক্স দেওয়া হলো 60,000 প্লাস 30,000, 90,000। একটা হলো ট্যাক্স, একটা হলো ইনকাম। ইনকাম হলো 1 লাখ, ট্যাক্স হলো 5,000। তো আপনি যেভাবে আমাকে কোশ্চেন করেন পেঁচাইয়া পোঁচাইয়া, ওটা তো হয় না, কোশ্চেনই তো হয় না। যে স্যার আমি পাইছি 95,000, 1 লাখ দেখাবো কেন? অথবা 1 লাখের সাথে 5,000, কি কথা উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা কোশ্চেন, মানে না বুঝলে যা হয় আর কি। ইনকাম এবং ট্যাক্স এই দুইটার পার্থক্য না বুঝলে যা হয়। এবং সবসময় মনে রাখবেন, আগে আয় পরে কর, এর নাম আয়কর। আগে আপনি আয় ক্যালকুলেশন করেন। আপনার আয় তো 95,000 গুণ 12 নয়, আপনার তো আয় হলো 1 লাখ গুণ 12, 12 লাখ টাকা। 12 লাখ টাকা হচ্ছে, তাকে তো ভাড়া দিছি আমি 1 লাখ টাকা করে। সে তো অ্যাডসোর্সে 5,000 টাকা কেটে আমাকে 95,000 টাকা দিবে, এবং 5,000 টাকার যে চালান ওটাও সে আমাকে দিয়ে দেয়, ওটাও আমার নামে জমা হয়। আর অ্যাজ ইফ যেন আমি 5,000 টাকা ট্যাক্স দিছি। সে কিন্তু আমাকে একটা খামের ভিতরে 95,000 টাকার চেক আর 5,000 টাকার চালানের কপি,
এই দুইটা একটা খামে বন্দি কইরা খামে ভইরা আমার কাছে পাঠায়, আমি বাড়িওয়ালা। তা আমি 1,00,000 টাকা ভাড়া দিছি, তো সে 1,00,000 টাকার বুঝ আমাকে পাঠায় দিছে 95,000 আর 5,000। তো এগুলো আমার এই 5,000 করে আমি 12 মাসে যেটা কাটে এটা আমি জড়ো করে রাখবো একসাথে। এটা আমার কাজে লাগবে যখন আমি আগামীতে রিটার্ন ফিল আপ করবো, তখন আমার যা ট্যাক্স আসে সেখান থেকে এটা মাইনাস করে বাকিটুকু দিলেই চলবে। কি বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা, এখন আসেন যে in computing the taxable rental income, the following allowances are deductible from the total rental value. এখন ওই যে যেটা আগের অঙ্কে যেটা বললাম যে টোটাল রেন্টাল ভ্যালু আমার কত হলো, আমি যে পূবালী ব্যাংকের কাছে ভাড়া দিছি 12 লাখ টাকা, আর আমার 25 লাখ টাকা নিছি অ্যাডভান্স, তাহলে আমার এবছরের রেন্টাল ভ্যালু কত? 37 লাখ। তাহলে এই 37 লাখ টাকার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে? না, রিপেয়ার এবং মেনটেনেন্স বাবদ আমি একটা খরচ বাদ পাবো। এখন আসি আপনাদেরকে যে কি কি খরচ বাদ যাবে। আমার বাড়ি ভাড়া ইনকাম আমার যা হচ্ছে ওইটার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে? না, এখান থেকে আমি কিছু খরচাপাতি বাদ পাবো। কি কি খরচাপাতি বাদ পাবো? 1 নম্বরে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। সেটা হলো আমি যদি মানে বসবাসের জন্য ভাড়া দেই তাহলে 25% অফ রেন্টাল ভ্যালু। আমি যদি কমার্শিয়াল পারপাসে ভাড়া দেই, যেমন পূবালী ব্যাংকের কাছে যেটা দিলাম ওটা কমার্শিয়াল ইউজ, অফিস ভাড়া বাবদ 30%। আর যদি এই দুইটা ছাড়া অন্য মানে জলাশয় ভাড়া, গাড়ি ভাড়া, গ্যারেজ ভাড়া বা ইত্যাদি মানে সেগুলোর জন্য হবে আপনার 10%। খালি জায়গা ভাড়া। নিচে একটা কথা বলছে যে সার্ভিস চার্জ যদি টেনেন্ট বহন করে, মান্থলি সার্ভিস চার্জ, then the house owner will not get any statutory deduction for repair and maintenance in computing the taxable rental income. এখন এই যে একটা ঢালাও ছাড়, এবং আপনি বলি আমি যে বাড়িতে মেরামত করছি, রক্ষণাবেক্ষণ করছি, এই জন্য যে আমি 25% বা 30% আমি মানে মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ আমি বিয়োগ পাবো, ডিডাকশন পাবো, এটার জন্য কি আমাকে কোনো প্রমাণ দেখাতে হবে ডিসিটি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে? উত্তর হলো না। এটা হলো স্ট্যাটুটরি ডিডাকশন, এটা হলো বিধিবদ্ধ রেয়ার, তার মানে এটা ঢালাও, মানে এটার জন্য কোনো প্রমাণ দেখাতে হবে না। বুঝতে পারছেন? এখন বলেন এই স্লাইডে কোনো কোশ্চেন? টেনেন্টের এই ব্যাপার একটু কনফিউশন কোনটা স্যার। কি বলে? স্যার, এতে বাসায় যেমন যারা বাসা ভাড়া ধরেন যে বাসার উপরে 2,000 বা 3,000 এরকম করে সার্ভিস চার্জ কেটে রাখে, তো স্যার ওই ক্ষেত্রে কি এই জিনিসটা কি অ্যাপ্লিকেবল? এটা এই জায়গাতে কিভাবে অ্যাপ্লিকেবল হবে আর কি? এটা নিয়েও অনেক কনফিউশন, এটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। নিয়ম হচ্ছে, ধরেন আমার বাড়িটা আমি ভাড়া দিচ্ছি 50,000 টাকা করে ভাড়া দিচ্ছি, আর ভাড়াটিয়ারে বলছি যে বাপু আমার কেয়ারটেকার আসলে তার কাছে প্রতি মাসে 5,000 টাকা করে সার্ভিস চার্জ বাবদ দিয়ে দিই। এখানে অনেকগুলো ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটের যারা ওনার তারা ঠিক করছে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, কেয়ারটেকারের বেতন, লিফটম্যানের বেতন, এগুলা দিতে গেলে তো একটা টাকা না উঠলে এদের খরচ, কমন খরচগুলো কিভাবে চলবে? তো এই টাকাটায় আমি হাত দিচ্ছি না, ভাড়াটিয়ারে বলে দিছি যে তুমি সার্ভিস চার্জ বাবদ যেটা আসে সেটা দিয়ে দিও। এই যে সার্ভিস চার্জ বাবদ যেটা দিয়ে দিচ্ছি ওটাও তো আসলে আমার দায়। এই বাড়ি কেয়ারটেকারের বেতন, অমুক সমুক বাড়ি পরিষ্কার রাখা, এটা তো আমি বাড়িওয়ালা, আমার কর্তব্য যে বাড়ি পরিষ্কার রাখা, লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি, মানে সিঁড়ি কোটার, বাড়ির ভিতরের না, মানে এগুলো তো দরকার। তো এখন যদি আমার দায় ভাড়াটিয়া বহন করে তাহলে ওটা ইনডাইরেক্টলি এখানে বলছে যে তাইলে আমি আর এই মেরামত আমার রক্ষণাবেক্ষণ যদি ভাড়াটিয়াই করে তাহলে আর আমি পাবো কেন এই খরচ? এটা এবারে বলে দিছে। এখন এখানে একটা কনফিউশন, সেটা হলো যে ভাড়াটিয়া না হয় আমার মেইনটেনেন্সটা বহন করতেছে, কিন্তু রিপেয়ার তো বহন করে না। আমার তো বাড়িতে হোয়াইট ওয়াশ করা লাগলে তো আমারই করা লাগবে, এটা কি আর ভাড়াটিয়া করে দেবে? তো একটা দ্বন্দ্ব কাজ করতেছে। ডেপ্রিসিয়েশন একটা ব্যাপার আছে স্যার, ডেপ্রিসিয়েশন। না, ডেপ্রিসিয়েশন পাবে না।
এবং আপনাকে বলতে পারি 1 নম্বরে পাবে বাড়িওয়ালা রিপেয়ার এবং মেইনটেনেন্স বাবদ একটা খরচ পাবে, 2 নম্বরে পাবে খাজনা, 3 নম্বরে পাবে মিউনিসিপাল ট্যাক্স, 4 নম্বরে পাবে হলো ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই বাড়িটা যদি অগ্নি বীমা করা থাকে তাহলে অগ্নি বীমার প্রিমিয়াম, আর 5 নম্বরে হলো বাড়িটা লোনের ইন্টারেস্ট। যদি এই যে ফ্ল্যাটটা আমি কিনে ভাড়া দিচ্ছি, এই ফ্ল্যাট কেনার জন্য যদি আমি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, তাহলে লোনের যে সুদ যেটা আমি পে করলাম ব্যাংকে, ওইটাও আমি খরচ হিসেবে বাদ পাবো। বুঝতে পারছেন কি কি বাদ পাবো স্যার আর কি? নতুন আইনে তো স্যার, নতুন আইনে তো স্যার এই জায়গায় শুধুমাত্র ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কথাটা লিখে আছে, ব্যাংক কথাটা তো লিখে নেই। ওই তো একই কথা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ব্যাংক সেম। ব্যাংকও তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে আর ওটা হলো আপনি যেগুলোকে মিন করতে চাচ্ছেন ওগুলো হলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে আইডিএলসি, তারপরে এরকম ডিবিএস, ডেল্টা ব্র্যাক হাউজিং, এগুলো হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারছেন? তো ব্যাংক থেকে লোন করলেও তো হবে না, মানে ব্যাংকও তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আচ্ছা, এরপরে একটা জিনিস একটু দেখেন, সেটা হলো বাড়িওয়ালারা 6 নম্বরে যেটা লেখা আছে ওটা একটু আপনার বুঝতে কষ্ট হবে, তারপর আমি চেষ্টা করি আপনাকে বোঝানোর। সেটা হলো একজন বাড়িওয়ালা, ধরেন সে উত্তরাতে 6 তলা একটা বাড়ি করছে। এই বাড়িটা করতে তার 4 বছর লাগছে, এবং এই 4 বছরে সে ব্যাংকের লোন নিয়ে সে এই বাড়িটা শুরু করছে, এবং ওই প্রতি বছর ব্যাংকের ইন্টারেস্ট দিতেছে সে। কথার কথা যে 1 লাখ টাকা করে ইন্টারেস্ট পরিশোধ করতেছে। ফর সিম্পলিফিকেশন আমি বলতেছি, 4 বছরে 4 লাখ টাকা সুদ পরিশোধ করছে বাড়িওয়ালা, কিন্তু তখনও বাড়িটা হচ্ছিল, কনস্ট্রাকশন হচ্ছিল। 5th ইয়ারে গিয়ে বাড়িটা ভাড়া দিচ্ছে। বাড়িটা তৈরি করছে 4 বছর ধরে, 5ম বছরে গিয়ে বাড়িটা ভাড়া দিছে। আইনে বলছে যে যে কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের সুদ পরিশোধ করছে যেটা বাড়িওয়ালা, সেটা তো আসলে কোনো জায়গা থেকে বিয়োগ করতে পারে না, কারণ বাড়িটা তো ভাড়াই হয়নি। সে ভাড়ার বিপরীতে তো খরচ বিয়োগ করবে, তো খরচ করছে কিন্তু বিয়োগ করতে পারে নাই। তা বলছে যে 5ম বছরে সে যে প্রথম ভাড়া দিল, সেই বছরে ওই কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট 4 লাখ টাকা, ওইটার 1/3 সে ওই প্রথম বছরে সে খরচ হিসাবে দাবি করতে পারবে। সেকেন্ড ইয়ারে 1/3, থার্ড ইয়ারে 1/3, 4 লাখ টাকা ফিনিশ। 4 লাখ টাকার 1/3 আসে 1,33,333। ওইটা সে খরচ হিসেবে দাবি করবে বাড়ি ভাড়ার বিপরীতে যে কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্ট। 3 বছরে এটা ফিনিশ হয়ে যাবে আর কি। আর ডিউরিং দ্য ইয়ারে যে লোনের ইন্টারেস্ট, সেটা 5 নম্বরে, ওটা তো পাবেই। ইন এডিশন টু দিস, কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্টটাও সে খরচ হিসাবে পাবে। দেখেন বুঝছেন কিনা, চেষ্টা তো করতেছি বোঝানোর জন্য। ক্লিয়ার? স্যার আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বাড়িওয়ালার বিষয়, যে বাড়িওয়ালার একটা বাড়ি ভাড়ার অঙ্ক যদি পরীক্ষায় আসে, তো আপনি পারবেন কিনা, যে একজন বাড়িওয়ালা এত টাকা ভাড়া পায়, এত টাকা অগ্রিম নিচ্ছে, এই খরচ দাবি করছে, তো এখন কম্পিউট হিজ ট্যাক্সেবল হাউস প্রপার্টি ইনকাম, রেন্টাল ইনকাম, তাই না? স্যার ওই সময় নেটের জন্য কেটে গেছিল, সরি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই আইনে দেখলাম যে স্যার লেখা আছে যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কথাটা লেখা ছিল লোনের জন্য, মানে ইন্টারেস্ট এর ক্ষেত্রে। তো আবার আইনের এই সংজ্ঞাতে ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলতে লেখা ছিল যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আইনের হচ্ছে 1993 এর সংজ্ঞায় যা বলা আছে তা। এখন 1993 আইনে আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলতে শুধুমাত্র ইনস্টিটিউশন বলেছে, সেখানে ব্যাংককে ইনক্লুড করে নাই। এখন স্যার ব্যাংকের যে ইন্টারেস্টটা হয় হোম লোনের এগেইনস্ট, সেটা কি সেট আপ করা, মানে এখানে মাইনাস করা যাবে স্যার? কত নম্বরে এটা বলছে সেকশনে?
স্যার এটা হচ্ছে 38-এর গ আর উমো, আর সংজ্ঞাটা দেওয়া আছে সেকশন 2-এর 11-তে স্যার। তো দেখি। হুম, 2-11 আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, আর কত কত বললেন? 38 নাকি? আর্থিক, জি স্যার, 38-এর গ আর উমোতে শুধুমাত্র বলা ছিল যে আর্থিক প্রতিষ্ঠান। এখন আর্থিক প্রতিষ্ঠানের সংজ্ঞা তো আইনে বলা আছে, শুধু আর্থিক প্রতিষ্ঠান আইনে 1993-তে স্যার ওই না, আইনে গিয়ে দেখলাম যে, জি স্যার 38-এর কত কত বললেন? স্যার ঘ আর উমো স্যার। হুম, না, ঘতে কি বলা? ঘতে তো উমোতে যেটা আপনি বলছেন উমোতে ঠিক আছে, ঘতে কি? ও খতে খ আছে। ও কোন স্যার খ, আর্থিক সরি স্যার। কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে কোন মূলধনী ঋণ গ্রহণ করা হইলে সেই ঋণের উপরে পরিশোধিত সুদ বা মুনাফা। এখন আর্থিক প্রতিষ্ঠানের সংজ্ঞায় যদি আপনি যান, মানে 2-11, তো সেখানে কি বলছে? সেখানে কি বলছে? স্যার বলছে যে আর্থিক প্রতিষ্ঠান আইন 1993-এর আইনে যেভাবে বলা আছে ওইভাবেই, হ্যাঁ, মানে ওইটাকে আর্থিক প্রতিষ্ঠান হ্যাঁ, বলবে। তো ওই স্যার দেখলাম যে হচ্ছে ওইখানে নন ব্যাংক বাদে, নন ব্যাংকের কথা বলা হয়েছে আর কি, যে ব্যাংক ইনক্লুড হবে না এই আইনের সংজ্ঞাতে। তাহলে তো বলা উচিত ছিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এরকম বলা জি উচিত। স্যার, আগের আইনের স্যার ব্যাংক এবং এবং আর্থিক প্রতিষ্ঠান একসাথে বলা ছিল, কিন্তু এবার আইনে বলতেছি না স্যার, এই জন্য। আমিও বুঝতেছি না তো এখন, এখানে পড়ে তো বোঝা যায় না, আমাকে যেতে হবে আর্থিক প্রতিষ্ঠানের ওই আইনে গিয়ে দেখতে হবে। এটাও একটু এটা ভালো জিনিস ধরায় দিচ্ছেন। তার মানে তো তো বলে আমার মনে হয় না, এটা কোথাও মিস্টেক হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার তাহলে কি স্যার অ্যাপ্লিকেশন দেখতে হবে স্যার? এটা যদি কারেকশন না হলে তাহলে তো স্যার অ্যাপ্লিকেশন। না, কারেকশন আগামী বছরের বাজেটে এটাকে বলে দিবে যে ব্যাংক অথবা এই শব্দ সমূহ যোগ হইবে। এছাড়া আর কি বলবো? বর্তমান আইনে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, অনেক ভুল ভ্রান্তি ধরা পড়তেছে। এখন খোদ এনবিআরই এ নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, যার জন্য এ পর্যন্ত পরিপত্র লিখা নেই আজ পর্যন্ত। এখন পর্যন্ত আজকে অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস শেষ, নভেম্বর মাসের 30 তারিখে রিটার্ন মানুষ কিভাবে দিবে? অনেক অ্যাম্বিগুইটি, তাই না? জি স্যার। তো ফলে হয় কি যে নতুন আয়কর আইন, তো এই আইনে যা যা লুফল ধরা পড়বে, যেমন আপনি একটা লুফল ধরাইলেন, এরকম আছে। তো এগুলো আগামী বাজেটে হয়তো ঠিক হবে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। ব্যাংক থেকে লোন নিলে, সে হাউস বিল্ডিং লোন নিলে সেই লোনের ইন্টারেস্ট মানে সে পাবে না, সে বিয়োগ হিসাবে পাবে না, এটা হয়। কমন সেন্সই বলে যে এটা হওয়া উচিত না। এই এখন আর্থিক প্রতিষ্ঠান ভাড়া কি করছে না করছে জানি না।
স্যার তবে সংজ্ঞা যেরকম একটা সংজ্ঞাটা বলে দিছিল, এবার আবার হচ্ছে আইনের সংজ্ঞার মধ্যে ব্যাংক কোম্পানি সম্বন্ধে কোনো কিছু বল। হ্যাঁ, ওইখানে আসলে বলা উচিত ছিল ব্যাংক অথবা, এই শব্দ দুইটা যোগ করা উচিত ছিল, যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান। কারণ লোন তো এই দুইটা জায়গায়, ব্যাংক থেকেও হয়, আর্থিক প্রতিষ্ঠান থেকেও। এখন দেখেন, যদি কমার্শিয়াল রেন্ট হয় তাহলে কিন্তু ওই যে 5% কিন্তু ট্যাক্স কেটে রাখে। যদি ভাড়াটি হয় সরকারি অফিস, এনজিও, এনসিও মানে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, এডিবি, সরি ইওপি, এরা এই যে আপনি চোখে দেখতেছেন যে ইভেন সিএফআর, মানে তারা যদি হয় ডিরেক্টিং অথরিটি, তারা যদি হয় ভাড়াটিয়া, তারা কিন্তু বাড়িওয়ালাকে অফিস ভাড়া দেওয়ার সময় 5% ট্যাক্স কেটে রাখে। ওই যেটা নিয়ে এত কথা হইলো যে আমার 1 লাখ টাকা ভাড়া, আমার কাছ থেকে 5,000 টাকা কেটে আমি 95,000 টাকা পাই। আমি কি 95,000 ভাড়া দেখাবো না 1 লাখ টাকা? অবভিয়াসলি 1 লাখ। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু দেখেন। এইখানে একটা জিনিস দেখেন যে rental income from house property held under trust or other legal obligation only for religious or charitable purpose is totally exempt from payment of tax. বিষয়টা কি? বিষয়টা হলো আপনি দেখবেন যে যেগুলো ফাউন্ডেশন বা ট্রাস্ট, এদের বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাইলে আপনি এটা বুঝতে পারবেন এই লেখাটার মাঝে যা কি। সেটা হলো, আপনি বাইতুল মোকাররমে নিশ্চয়ই গেছেন। বাইতুল মোকাররমে কিন্তু অনেকগুলো দোকান, এই দোকান ভাড়াগুলো তোলে ইসলামিক ফাউন্ডেশন। তো ইসলামিক ফাউন্ডেশন যেহেতু একটা রিলিজিয়াস ট্রাস্ট, ধর্মীয় ট্রাস্ট, এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের আয়, বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। ইকুয়ালি আপনি মসজিদের সামনে 2টা দোকান দেখবেন, অনেক মসজিদের সামনে 2টা বইয়ের দোকান আছে বা কিছু, সেখান থেকে মসজিদ কমিটি ভাড়া তুলে মসজিদের যে মানে নিত্য প্রাত্যহিক যে ব্যয়, সেগুলো তারা নির্বাহ করে। এবং এই মসজিদ যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সুতরাং তার বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। আপনি রামকৃষ্ণ মিশনের সামনে যদি 2টা দোকান দেখেন, যেখান থেকে রামকৃষ্ণ মিশন ভাড়া তোলে, রামকৃষ্ণ মিশন যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তার আয় সম্পূর্ণ করমুক্ত, বাড়ি ভাড়া আয়। এরকম মানে ধর্মীয় বা দাতব্য ট্রাস্ট যদি হয়ে থাকে, তাদের হাউস প্রপার্টি ইনকাম, রেন্টাল ইনকাম কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। কিন্তু এটা আবার এনজিওর বেলায় নট অ্যাপ্লিকেবল। বুঝতে পারছেন? এই আর কি। ক্লিয়ার? তাহলে দেখেন, এখন হাউস প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, রেন্টাল ইনকাম নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। আমরা 2টা হেড শেষ করলাম আজকে, বাড়ি বেতন হইতে আয় আর ভাড়া হইতে আয়। আরো 5টা রয়ে গেছে, আর একটা শুরু করতে চাচ্ছিলাম, এত অল্প সময় হবে না, তো সুতরাং এটা পরে। স্যার প্রপার্টি এবং হাউস প্রপার্টি একটু বুঝতে চাচ্ছিলাম। প্রপার্টির মধ্যে তো আপনার ল্যান্ড পড়ে, জলাশয় পড়ে, ওয়াটার বডি আর কি, সবই পড়ে। আর হাউস প্রপার্টি তো হলো একটা বিল্ডিং এবং সাথে তার সামনে কিছু উঠানো থাকতে পারে, ল্যান্ড অ্যাপার্টমেন্ট আর কি। তো এইটা হলো হাউস প্রপার্টি। হাউস মানে তো বোঝেনি, হাউস মানে একটা বাড়ি, হাউস মানে একটা ফ্ল্যাট, এটা তো আপনি কমন সেন্সেও বোঝেন। আর প্রপার্টি মানে ল্যান্ড। প্রপার্টি হতে পারে মেশিন ভাড়া হইতে আয়। প্রপার্টি হতে পারে আমার গাড়ি, আমার গাড়িটা আমি উবারকে ভাড়া দিয়ে দিছি, তো ওখান প্রপার্টির থেকে একটা মধ্যে কি ভাড়া। হাউস প্রপার্টিও আসতে পারে? প্রপার্টির হ্যাঁ, ভিতরে হাউস প্রপার্টি? হ্যাঁ, অবশ্যই ওইভাবেই তো ডেফিনেশন দেওয়া। আপনি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। খেয়াল করেন নাই যখন পড়াই? আপনার জন্য আবার আনতেছি। এই যে প্রপার্টি বলতে কি মিন করে? প্রপার্টি মিনস হাউস প্রপার্টি, ল্যান্ড, ফার্নিচার, পিকচার, ফ্যাক্টরি, বিল্ডিং,
land, plant and machinery, personal vehicle, any other capital asset, etc. থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, আপনাদের পরীক্ষা কি মাসে? ডিসেম্বর। ডিসেম্বর 10। হুম। ঠিক আছে, অন্যান্য ক্লাসগুলো চলতেছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করেন, সেটা হলো আমাদের ক্লাসগুলো তো হলো দুটো ক্লাস হলো মাত্র, দুইটা মানে 2 দুগুণে 4টা। আর পরীক্ষা যেহেতু ডিসেম্বরে, সুতরাং আরো তো ক্লাস হবেই। আর হলো আমার কালকে 11টায় আসলে আমি সব হ্যান্ডআউট গুলো আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি এগুলা পড়তে পারেন। মানে যা পড়ানো হলো এ পর্যন্ত, যা পড়ানো হলো সেই হ্যান্ডআউট, আর আগামীতেও যা পড়ানো হবে সেগুলোর হ্যান্ডআউট সহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনার সুবিধা হবে যদি এটা বই আকারে বাছাই করে নিতে পারেন, আরো ভালো। তো এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হলো, আপনাদের যে স্টাডি ম্যানুয়ালটাও হয়ে গেছে, ওইটাও হয়তো আপনি আগামী মাসে পেয়ে যাবেন। তো ওটাও একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। কিন্তু সবার আগে যে কাজটা করতে হবে, আপনাকে ইনকাম ট্যাক্সের এই নতুন আইনের বইটা কিনতে হবে বাংলায়। এটা যেহেতু ইংলিশটা এখনো বের হয় নাই, বাংলাটাই কিনতে হবে, কিছু করার নাই। এটার দাম তো 150-200 টাকা। এটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম কেনার জন্য। মূল বাইবেল যেটা, সেটাই আপনার নাই আপনার সামনে, তাহলে কেমনে হবে? জি স্যার। একটা একটা রেফারেন্স দিলে, এই যে উনি বললো যে স্যার 38-এর খটা দেখেন, তখন 38-এর খ আপনি কিভাবে দেখবেন যে সামনে আপনার বইটা না থাকে? এগুলো করেন, আমার এই মানে এই লেভেলে পাশ করা আপনার জন্য কোনো বিষয় না। কারণ আগের আইন যেটা যারা পাশ করে গেছে, বুঝলাম আগের আইনে পাশ করছে, এই আইনে পাশ করতেও খুব একটা ডেভিয়েশন আগে আইন থেকে ধরেন হয়েছে। বুঝতে পারছেন? এই আর কি। ঠিক আছে তাহলে। ওকে স্যার। থ্যাংক ইউ। যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা শেষ করে দিই। কালকে যে কোনো একজন আসেন 11টার দিকে, তার হাতে সব দিয়ে দিই। ঠিক আছে থ্যাংক স্যার। ইউ। ওকে। স্যার